আচ্ছা, তো কালকে পর্যন্ত আমরা এলকিনের নামকরণ আর এলকিনের সংকেতগুলা কিভাবে লেখা হয় এগুলো আমরা পড়ছিলাম। তো এলকেন এলকিন ভালোভাবে সংকেত লেখা, তারপর এই যে আমাদের বন্ধন দিয়ে যৌগ লেখা, এগুলো সবকিছুই ভালোভাবে পারতে হবে। আচ্ছা, এরপরে আমাদের অ্যালকাইন শিখলেই আমরা মোটামুটি এই যে আমরা প্রকারভেদ গুলো বুঝতে পারবো। এরপরে আমাদের আরো কিছু জৈব যৌগ আছে, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যাসিড, এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো। তো আমাদের অ্যালকাইন এখন আমরা যদি দেখি যে অ্যালকাইন আছে, অ্যালকাইনের আমাদের সাধারণ সংকেত হচ্ছে, অ্যালকাইনের সাধারণ সংকেত হইল CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। এরপরে অ্যালকাইনের সাধারণ সংকেত যদি এটা হয়, আহ, এবং আমাদের অ্যালকাইনে কার্বন কার্বন একটা করে ত্রিবন্ধন থাকে, এবং আমাদের অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, মানে সর্বনিম্ন একটা ত্রিবন্ধন থাকতেই হবে। ত্রিবন্ধন থাকে, এই যে আমরা যখন অ্যালকিন যখন দেখছিলাম যে অনেকগুলা আমাদের কার্বন হইলে আমাদের বাকিগুলোর সাথে সিঙ্গেল বন্ড আর শেষেরটার সাথে থাকে আমাদের ডাবল বন্ড, ওইটা অ্যালকিনের ক্ষেত্রে। আর আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে সেম ভাবে সবগুলোর সাথেই থাকবে সিঙ্গেল বন্ড এবং শেষেরটার সাথে থাকবে আমাদের এই যে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড। আচ্ছা, তো এখন এই যে সেম ভাবে আমরা অ্যালকিনে দেখছিলাম যে এক কার্বন বিশিষ্ট অ্যালকিন হয় না, এখানেও আমাদের এক কার্বন বিশিষ্ট অ্যালকাইন হবে না। তো এটাও আমাদের এক কার্বন বিশিষ্ট অ্যালকাইন হবে না, এক কার্বন বিশিষ্ট অ্যালকাইন নেই। সো এটাও আমাদের শুরু হবে দুই কার্বন থেকে। তো এখন আমাদের কার্বন সংখ্যা যদি দুই হয়, কার্বন সংখ্যা দুই হইলে সাধারণ সংকেত অনুযায়ী কি হয় ওইটা একটু বের কর দেখি। এটা যদি আমাদের দুই হয় তাহলে সাধারণ সংকেত C2, দেখ C2, H2 = 4 -2 মানে C2H2। এটা হচ্ছে আমাদের, এটা কি হবে, দুই দুই কার্বন হলে কি হয়, ইথ। আর এর সাথে আচ্ছা এর আমাদের আচ্ছা এটা লিখে দেই, এর নামকরণে আমাদের নামের শেষে আইন যুক্ত হবে, নামের শেষে আইন যুক্ত হবে। আচ্ছা, আমরা অ্যালকেনে পড়ছি যে নামের শেষে এন যুক্ত হয়, অ্যালকিনে পড়ছি নামের শেষে আইন যুক্ত হয়, আর এখানে আমাদের নামের শেষে আইন যুক্ত হবে। আচ্ছা, যদি এটা হয় তাহলে এর আমাদের নাম কি হবে, এর নাম আমাদের কি হবে, ইথ প্লাস আইন, এটা আমাদের কি হবে তাহলে, ইথাইন। তাহলে এটা হচ্ছে আমাদের ইথাইন। এখন আমরা এর সংকেতটা লিখবো কিভাবে। আচ্ছা, আমরা সংকেতটা লিখবো, দেখ আমাদের যেহেতু কার্বন দুইটা আছে, তো দুইটা কার্বন থাকলে তো সিঙ্গেল বন্ড দেওয়ার কোনো অপশন নাই, কারণ এইখানে মিনিমাম একটা ট্রিপল বন্ড থাকতেই হবে। সো এই ট্রিপল বন্ডটা আমরা এদের মাঝে দিয়ে দেবো, 1 2 3 ট্রিপল বন্ড। তাহলে তাহলে দুইটা কার্বনের তিনটা করে হয়ে গেছে, তাহলে এর আর একটা করে হাত, তাহলে দেখ এখন তাহলে এর আমাদের সংকেত কি হলো, H, ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে আমাদের ইথাইনের সংকেত, এবং এর আর একটা নাম আছে, এবং এই নামটা মনে রাখতে হবে, এটা হচ্ছে এসিটিলিন। এর আর একটা নাম হচ্ছে এসিটিলিন। এই নামটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, যে তুই ইথাইন জানিস বাট এটা যে আরেকটা নাম যে এসিটিলিন, এইটাও আমাদের জানতে হবে, এটা আমাদের পরীক্ষাতে চলে আসবে কিন্তু। আচ্ছা, তো এরপরে আমরা যদি সেম ভাবে আমরা যদি পরের গুলা যদি লিখি, যদি দেখ কার্বন যদি তিনটা হয় তাহলে আমাদের কি হবে, C3, 3 × 6 -2 4, তাহলে C3H4। আমাদের কার্বন তিনটা হলে কি হয়, প্রোপ, আর এর সাথে আইন যুক্ত হলে হবে প্রোপাইন। তেমনি বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপ্টাইন, অক্টাইন, ননাইন,
তারপর হচ্ছে ডেকাইন। সো এগুলা আমাদের এত এই যে মানে অ্যালকেনের সবগুলা জানলেই চলে, বাট অ্যালকাইন অ্যালকিনের এত ওই যে 9 10 বা 7 8 পর্যন্ত নর্মালি যায় না। তারপর আমাদের মানে জেনে রাখলে তো সমস্যা নাই। তাহলে দেখ এইখানে আমাদের কি হবে, তিনটা কার্বন, সো একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। তো আমাদের আমরা জানি যে মানে এটা তুই ডাবল বন্ডটা ফার্স্ট কার্বনেও দিতে পারিস, সরি এই ট্রিপল বন্ডটা ফার্স্ট কার্বনেও দিতে পারিস অথবা থার্ড কার্বনেও দিতে পারিস। তো আমরা এইখানে দিলাম, এইখানে দিলে এর তিনটা হচ্ছে, যদি আমরা এইদিকে দেই তাহলে দেখ মাঝখানের কার্বনটা 4টা হাতই পূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে এর সাথে কোনো হাইড্রোজেন বসবে না, কারণ এর কোনো খালি হাত নাই। আর এর এর আমাদের এর এই কয়টা হইলো, একটা, তাহলে এ পাবে আরো তিনটা, তাহলে এখানে হাইড্রোজেন দেয় 1 2 3, দেখ মাঝখানেরটাই আমাদের 4টাই কিন্তু হয়ে গেছে, তো এর আর কোনো হাইড্রোজেন বসবে না, আর এর একটা হাত আছে ফাঁকা, এর এখানে একটা হাইড্রোজেন বসবে। তাহলে দেখ এটার আমাদের কি হচ্ছে, H3C বা CH3C, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বসবে না, কারণ 4টা হাতই এর পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এখন ট্রিপল বন্ড CH, এইটা হচ্ছে আমাদের প্রোপাইনের সংকেত। আচ্ছা, এরপরে আমরা যদি বিউটাইন না লিখে আমরা যদি ডিরেক্ট পেন্টাইনে যদি চলে যাই, তাহলে এটা কত, C5, 5 × 10 - 2 8, এইটা। তাহলে এটা আমাদের কি হবে, এটা হবে আমাদের পেন্ট প্লাস আইন, এটা হচ্ছে পেন্টাইন। আচ্ছা, এখন দেখ তাহলে এখানে 5টা কার্বন, 1 2 3 4 5, তোমরা শেষেরটাতে ট্রিপল বন্ড দিয়ে দিলাম, তাহলে এর একটা হাত এইখানে, এবং আমাদের বাকিগুলোতে সবগুলা সিঙ্গেল বন্ড, তাহলে এর তো 4টাই হয়ে গেছে, এর দুইটা, এর এখানে দুইটা দিয়ে দে, এর দুইটা, এর এখানে দুইটা দিয়ে দে, এর একটা, এর এখানে তিনটা দিয়ে দে, তাহলে আমাদের এইখানে কি হচ্ছে দেখ, এইখানে হচ্ছে হাইড্রোজেন, 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 এরপরে জাস্ট এগুলা জাস্ট পূরণ করে দিবা, আর কোনো কাজ নেই। আচ্ছা, এরপরে দেখ, এরপর তাহলে আমাদের সংকেতটা আমাদের কি হচ্ছে, H3C বা CH3, তোর ইচ্ছা মতো লিখতে পারিস। এরপরে CH2, এরপরে CH2, এরপরে C, এরপরে CH, এবং এইখানে আমাদের ট্রিপল বন্ড। সো এটা হচ্ছে আমাদের পেন্টাইনের সংকেত। এখন তো এখন তোকে যদি হেপটাইন লিখতে বলে, তো হেপটাইন হলে আমাদের কত হয়, কার্বন 7টা হয়, সরি এখানে 5 হবে না, এখানে হবে আমাদের 7। তাহলে আচ্ছা, তাহলে এখানে দেখ, তাহলে এখানে যদি আমাদের 7 হয়, তাহলে এখন আমরা এই যে আমরা বন্ধন দ্বারা যৌগ লেখা ছাড়াই আমরা এই যে এই সংকেতটা আমরা কিভাবে লিখবো, তাহলে 7টা কার্বন, তাহলে 7টা কার্বন দিয়ে দেয় 1 2 3 4 5 6 7, এবং শেষেরটাতে ট্রিপল বন্ড। আচ্ছা, এখন এই তোকে কালকে যে অ্যালকিনের ইয়া লেখাটা শিখাইলাম, ওইখানেও কিন্তু আমাদের মানে যতটা হাত বাকি থাকবে অতটা করে হাইড্রোজেন দিয়ে দেবো, তাহলে এর আমাদের এবং বাকিগুলাতে সবগুলাতে সিঙ্গেল বন্ড, বাকিগুলাতে সবগুলাতেই সিঙ্গেল বন্ড। আচ্ছা, তাহলে দেখ এর একটা বাকি আছে, একটা হাইড্রোজেন, এর একটাও বাকি নেই, তার মানে এর সাথে কোনো হাইড্রোজেন বসবে না, এর এখানে বসবে দুইটা হাইড্রোজেন, সেম ভাবে এর এখানে দুইটা হাইড্রোজেন, সেম ভাবে এর এখানে দুইটা হাইড্রোজেন, এর এখানেও দুইটা হাইড্রোজেন, আর এর আমাদের কয়টা বাকি, তিনটা, এর এখানে তিনটা হাইড্রোজেন। সো এটা হচ্ছে আমাদের নিয়ম আর কি, আমাদের এই যে বন্ধনটা লেখা ছাড়াই আমরা এইভাবে লিখতে পারবো যদি সবকিছু ভালোভাবে বুঝে থাকি। আচ্ছা, তাহলে আমাদের অ্যালকিনে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন, এবং এদের সাধারণ সংকেতগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আমরা যদি অ্যালকেন অ্যালকাইন এবং অ্যালকিন যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন আমরা প্রকারভেদ গুলাতে যাই। তো কালকে আমরা এইখানে কতটুক এইখানে প্রকারভেদ পড়ছিলাম, আচ্ছা, দাঁড়া একটু দেখি। হ্যাঁ, কালকে আমরা এইখানে প্রকারভেদ আমরা পড়ছি মুক্ত শিকল হাইড্রোকার্বন পর্যন্ত। তো যে সকল হাইড্রোকার্বনের কার্বন প্রান্তের সরি আমাদের শিকলের দুই প্রান্তের কার্বন দ্বয় মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এটা আমাদের অ্যালকেনও হইতে পারে, অ্যালকিনও হইতে পারে, অ্যালকাইনও হইতে পারে। আচ্ছা, তো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি, এই যে সম্পৃক্ত এই শব্দটা হচ্ছে যে যে সকল এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাহলে এখানে হচ্ছে যে আমাদের সম্পৃক্ত হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে। আচ্ছা, আমি তো তো কালকে
বলছিলাম হাইড্রোকার্বন বারবার লেখাটা ঝামেলা, ওই জন্য HC লিখবো। তাহলে যে সকল হাইড্রোকার্বনে আহ তাহলে এটা হচ্ছে যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে, কারণ এটা তো আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বনের একটা পার্ট আর কি। তো আমরা এখানে লিখবো যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে আমাদের শুধু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, শুধু কার্বন কার্বন একক বন্ধন। বিদ্যমান থাকে, এই তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে তাদেরকে বলে আমাদের সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আচ্ছা তাহলে আমরা তো এগুলো তো পড়ে আসছি, তাহলে কার্বন কার্বন একক বন্ধন কার মধ্যে থাকে? অ্যালকেনের মধ্যে। তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আচ্ছা, তো তাহলে আমাদের কার্বন কার্বন একক বন্ধন কার মধ্যে থাকে? অ্যালকেনের মধ্যে। তাহলে অ্যালকেন আমাদের হচ্ছে সম্পৃক্ত যৌগ, এই জিনিসটা মনে রাখবে। তাহলে অ্যালকেন গুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত। সো আমাদের অ্যালকেনের আমরা যদি বিভিন্ন সংকেত লিখতে পারি, আমরা যদি বিউটেন লিখি তাহলে আমরা জানি যে সবগুলাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে বিউটেন হচ্ছে, তাহলে বিউটেন হলে আমাদের কার্বন হবে কয়টা? 4টা। তাহলে এইখানে বসবে 3টা হাইড্রোজেন, এইখানে বসবে 3টা হাইড্রোজেন। আমরা এগুলা লেখা শিখছিলাম, সরি, এইখানে তো কিছু হবে না, আমরা তো এর সাথে 3টা হাইড্রোজেন অলরেডি দিয়ে দিছি। এবং এইখানে বসবে আমাদের 2টা হাইড্রোজেন, এইখানে বসবে আমাদের 2টা হাইড্রোজেন। তাহলে এটা আমাদের কিসের সংকেত হলো? যেহেতু সবগুলা কার্বন কার্বন একক বন্ধন এবং 4টা কার্বন, তাহলে এটা হবে আমাদের বিউটেন। আচ্ছা, এরপরে আমরা আরো পেন্টেন, হেক্সেন, নন ডেকেন ও অত অনেক কিছুই লিখতে পারি। আচ্ছা, আমরা যদি হেক্সেনের সংকেতটা লিখি তাহলে এটা হবে CH3, CH2, CH2। যেহেতু হেক্সেন মানে কত? 6টা, তাহলে 4টা, 5টা এবং 6টা। এবং অ্যালকেন, অ্যালকেন পড়ানোর সময় আরো একটা জিনিস বলছিলাম যে অ্যালকেনের আমাদের সবগুলোই তো কার্বন কার্বন একক বন্ধন, এবং প্রথমটা এবং শেষেরটা শুধুমাত্র CH3 হবে, বাকি মাঝখানের গুলো হবে আমাদের CH2। আচ্ছা, এবং এগুলো আমাদের কিভাবে আসে সেইটাও কিন্তু এই যে আমাদের বন্ধন এঁকে এঁকে বা কার্বনের হাত এঁকে এঁকে এগুলা তোকে শিখাইছে, এগুলা কিন্তু মুখস্থ করার জিনিস না। তারপর আমাদের মানে তাড়াতাড়ি লেখার জন্য এই যে এই জিনিসটা আমাদের লাগবে, যে এই যে প্রথমটা CH3 হয়, শেষেরটা CH3 হয়, বাকিগুলো CH2 এবং সবগুলোই একক বন্ধন। আচ্ছা, এরপরে আছে আমাদের অসম্পৃক্ত। আমাদের সেম সংজ্ঞা, অসম্পৃক্ত হচ্ছে যে যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে আমাদের এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে আমরা সেইগুলোকে বলবো আমাদের অসম্পৃক্ত মুক্ত শিকল। আচ্ছা, তাহলে আমি যদি এখানে সংজ্ঞাটা লিখি তাহলে যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে এই কার্বন কার্বন, দেখ এখানে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন আমাদের কার মধ্যে থাকে? অ্যালকাইন। তাহলে অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত। আচ্ছা, দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন অথবা আমাদের এখানে কি থাকে? কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাদেরকে বলে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো তার আগে সংকেতটা, সংজ্ঞাটা লিখে নিই। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে আমাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আমাদের কই কই থাকে? অ্যালকিন এবং অ্যালকাইনে থাকে। আচ্ছা, তো আমাদের এগুলার এক্সাম্পল হচ্ছে অ্যালকিন। আমাদের যতগুলো আছে, তোকে তো অনেকগুলো অ্যালকিনের সংকেত লেখা শিখাইছিলাম, ওইগুলা এখানে দুই একটা লিখে দিবি।
এরপরে আমাদের কি আছে, অ্যালকাইন। অ্যালকাইনে তো আজকে অনেকগুলাই শিখাইলাম, তো এইগুলার এখানে দুই একটা সংকেত লিখে দিবি। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এইখানে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে আমরা যেগুলো শিখলাম ওইগুলাতে আমাদের তো দ্বিবন্ধন একটা করে ছিল, ত্রিবন্ধন একটা করে ছিল, বাকিগুলো তো সব একক বন্ধন ছিল কার্বন কার্বনের মধ্যে। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে, আচ্ছা আমাদের সংজ্ঞা তো এটাই, বাট আমাদের অসম্পৃক্তর মধ্যে আমাদের দ্বিবন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে, কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনে তো আমাদের একক বন্ধনও থাকে, আমরা যখন সংকেতগুলো লিখছিলাম তখন তো দেখছিলাম। তাহলে আমাদের অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে একক বন্ধনও থাকে। তাহলে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে একক বন্ধনও থাকে। তাহলে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে একক বন্ধনও থাকে। আচ্ছা, কারণ অ্যালকিন এবং অ্যালকাইনে একক বন্ধন থাকে, এটা আমি তোকে পড়াইছি। আচ্ছা, তো এটা গেল আমাদের মুক্ত শিকল হাইড্রোকার্বনের দুইটা শ্রেণী বিভাগ। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন আমাদের এই কই থেকে আসছে, এলিফ্যাটিক হাইড্রোকার্বনের আহ একটা শ্রেণী বিভাগ হচ্ছে মুক্ত শিকল। আবার মুক্ত শিকল হচ্ছে দুই প্রকার, সম্পৃক্ত মুক্ত শিকল এবং অসম্পৃক্ত মুক্ত শিকল। আচ্ছা, এরপরে আমাদের আছে, হ্যাঁ, এই যে আমাদের এলিফ্যাটিক হাইড্রোকার্বন যে দুই ধরনের ছিল, একটা মুক্ত শিকল এবং আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি, মুক্ত শিকল আমাদের কি ছিল, কার্বন যে যে আমাদের কার্বন চেইনটা ছিল, তো ওর দুই প্রান্তের কার্বন মুক্ত ছিল। বাট এইখানে আমাদের বদ্ধ শিকলে এই কার্বন, এই যে আমাদের দুই প্রান্তের কার্বনটা পরস্পর যুক্ত থাকবে। আচ্ছা, তো আমরা যদি এখানে দেখি তাহলে, যে হাইড্রোকার্বনের কার্বন শিকলের, যে হাইড্রোকার্বনের আমাদের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত থাকে, একটা বলয় বা চক্র তৈরি করবে। আচ্ছা, আমরা এটা একটু পরে দেখি, আগে সংজ্ঞাটা লিখে নিই। বলয় বা চক্র তৈরি করে আমরা তাদেরকে বলবো, তাদেরকে আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলবো। তো তাদেরকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে, বদ্ধ শিকল, আচ্ছা, হাইড্রোকার্বন বলে। ওকে, তো এখন দেখ তাহলে আমাদের এইখানে দুইটা কার্বন আমাদের পরস্পর যুক্ত থাকবে। যেমন এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন। সো এরা পরস্পর আমাদের যুক্ত থাকবে। সো এইখানে অনেক, এগুলো বড় হয়ে গেছে দ্বারা। তো এইখানে হচ্ছে আমাদের এই যে একটা কার্বন, এর সাথে একটা কার্বন যুক্ত থাকবে, এর সাথে এটা যুক্ত থাকবে, এবং এরা আবার পরস্পর যুক্ত থাকবে একক বন্ধনের মাধ্যমে। আবার এরা দ্বিবন্ধনের মাধ্যমেও যুক্ত থাকতে পারে। তো একক বন্ধন যদি সবগুলা হয়, আমরা এটাকে কি বলি, সম্পৃক্ত বলি না? একক বন্ধন থাকলে সম্পৃক্ত, এবং আমাদের দ্বিবন্ধন থাকলে বা ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত। আচ্ছা, তো দেখ এইখানে তাহলে এর আমাদের কয়টা করে হাত, দেখ আমাদের প্রতিটা কার্বনের কিন্তু দুইটা করে, তাহলে এখানে প্রতিটা কার্বন দুইটা করে এক্সট্রা হাইড্রোজেন পাবে। কারণ এই দুইটা করে হাত তো আছে, আর আমাদের কয়টা হাত বাকি, দুইটা করে। তো ওই ওই দুইটা হাতে আমাদের দুইটা করে হাইড্রোজেন বসে যাবে, আমরা এটা জানি। তো দেখ এইটা, তো এই যে আমাদের চাক্রিক, চাক্রিকের ইংরেজি কি, সাইক্লিক না? এই যে আমাদের চাক্রিকের ইংরেজি টার্ম হচ্ছে এটা। তো এটা থেকে আমাদের এই যৌগটার নাম আসে সাইক্লো। আচ্ছা, এখন এইটা আমাদের কার্বন তিনটা, সবগুলোই একক বন্ধন। কার্বন তিনটা এবং সবগুলো একক বন্ধন হলে এটা আমাদের কি হয়, অ্যালকেন শ্রেণীর। এটা হবে আমাদের প্রোপেন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে সাইক্লো প্রোপেন। আচ্ছা, এখন আমরা যদি চারটা কার্বন আঁকি, এর সাথে এর একক বন্ধন, এর সাথে এর একক বন্ধন, এর সাথে এর একক বন্ধন, এর সাথে এর
একক বন্ধন। তাহলে দেখ এইখানে সবগুলা কার্বনের 2টা করে হাত এবং প্রতিটা কার্বন আমাদের 2টা করে হাইড্রোজেন পাবে। কারণ আর 2টা করে হাত এক্সট্রা আছে। আচ্ছা আমরা এখানে দিলাম। তাহলে সেম ভাবে এটা যেহেতু আমাদের চাক্রিক যৌগ বা বদ্ধ শিকল এর নামের সামনে সাইক্লো আসবে এবং এটা আমাদের কি 4টা কার্বন সবগুলো একক বন্ধন। তাহলে এটা আমাদের কি হবে? সাইক্লোপ্রোপেন। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত বদ্ধ শিকল। কারণ আমরা জানি একক বন্ধন থাকলে সম্পৃক্ত, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত। তাহলে এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত বদ্ধ শিকল এবং নামগুলো আশা করি বুঝতে পারছিস। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের অসম্পৃক্ত বদ্ধ শিকল। আচ্ছা অসম্পৃক্ত হইলে কি হয়? অসম্পৃক্ত হইলে তো আমরা জানি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। তাহলে এখানে অসম্পৃক্ত বদ্ধ শিকল। আচ্ছা দেখ তাহলে এখানে আমাদের আমরা যদি সেম জিনিসটা আঁকি কার্বন, তাহলে আমাদের অসম্পৃক্ততে কি হয়? মিনিমাম একটা তো আমাদের যে আমাদের ডাবল বন্ড থাকে, তো একটা আমরা ডাবল বন্ড দিলাম আর বাকি 2টা সিঙ্গেল বন্ড। তাহলে দেখ এই কার্বনটার আমাদের কয়টা হাত? এইদিকে 2টা এইদিকে একটা, 3টা। তাহলে এ পাবে এখানে একটা, এও পাবে একটা, এ 2টা, এ পাবে এখানে 2টা। আচ্ছা যেহেতু চাক্রিক যৌগ নামের সামনে সাইক্লো অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা এখন দেখ আমাদের 3টা কার্বন এর মধ্যে একটা ডাবল বন্ড হইলে এটা আমাদের কোন শ্রেণীতে চলে যাবে? অ্যালকিন শ্রেণী। তাহলে অ্যালকিন শ্রেণীর যদি 3টা কার্বন হয় তার নাম কি? তার নাম হচ্ছে প্রোপিন। তাহলে এটা হবে আমাদের সাইক্লো প্রোপিন। আচ্ছা তো এটা আমাদের কি হবে? সাইক্লো প্রোপিন। তাহলে সেম ভাবে আমরা যদি এখানে 4টা কার্বন আঁকি, যে কোনো একটার সাথে এই ডাবল বন্ড দিয়ে দে, বাকিগুলা সবগুলা সিঙ্গেল বন্ড। আচ্ছা তাহলে এর একটা হাত বাকি, একটা হাইড্রোজেন, এরও একটা হাইড্রোজেন, এদের আমাদের 2টা করে, এইখানে 2টা, এইখানে 2টা। তাহলে এখানে তো দেখেই বুঝতে পারতেছিস এটা অ্যালকিন শ্রেণীতে যাবে। তাহলে 4টা কার্বন হলে অ্যালকিনের আমাদের কি হবে? বিউটিন। তাহলে এটা হবে আমাদের সাইক্লো বিউটিন। আচ্ছা তো এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছি যে চাক্রিক যৌগ আমাদের সরি বদ্ধ শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত হইতে পারে এবং আমাদের মুক্ত শিকলও সম্পৃক্ত অসম্পৃক্ত হইতে পারে। এবং এই বদ্ধ শিকলের নামগুলো আমাদের কিভাবে আসে এগুলো আশা করি বুঝছিস। তো এগুলা এগুলা মাথায় রাখতে হবে কারণ এগুলা আমাদের এমসিকিউতে দিয়ে এটা বলতে পারে যে এই যৌগটার নাম কি। আচ্ছা এরপরে আমাদের তো আমাদের হাইড্রোকার্বনের প্রধান শ্রেণীবিভাগ ছিল 2টা, একটা ছিল এলিফ্যাটিক আর একটা ছিল আমাদের অ্যারোমেটিক। তো আমাদের এলিফ্যাটিক শব্দটার অর্থ ছিল চর্বিজাত, আর আমাদের অ্যারোমেটিক বা অ্যারোমা, অ্যারোমা শব্দের অর্থ কি? অ্যারোমা যদি কোনোদিন অ্যারোমা শব্দের হচ্ছে সুগন্ধি আর কি। আচ্ছা তো আমাদের বইতে বলছে যে প্রথম যে অ্যারোমেটিক যৌগটি পাওয়া গেছিল সেটি ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা হয়েছে। বেনজিন, ন্যাপথলিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের সমতুল্য যৌগ। এগুলোতে একান্ত দ্বিবন্ধন থাকে এবং পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন এবং একটি দ্বিবন্ধন থাকে। মানে একান্ত দ্বিবন্ধন বলতে মানে একান্ত দ্বিবন্ধন বলতে দ্বারা এইখানে আগে তো আমাদের অ্যারোমেটিক শব্দটার অর্থ অর্থ হচ্ছে সুগন্ধি। তো এর এক্সাম্পল হচ্ছে আমাদের বেনজিন। সো বেনজিনের সংকেত একদম মুখস্থ রাখতেই হবে, C6H6 এবং হচ্ছে ন্যাপথলিন। আচ্ছা আমি তোকে এর সংকেতগুলো লেখা শিখাবো, সমস্যা নাই। সো ন্যাপথলিন হচ্ছে আমাদের C10H8। আর এই যৌগগুলোতে আমাদের একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন বলতে আমাদের এগুলো চাক্রিক যৌগ, তবে ধর যে একটা কার্বন, তারপরে দ্বিবন্ধন থাকবে, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে আবার ডাবল বন্ড, তারপরে আবার সিঙ্গেল বন্ড, তারপরে আবার ডাবল বন্ড, এরপরে আবার সিঙ্গেল বন্ড, এইভাবে চলতে থাকে আর কি। সো এইটাকে আমাদের বলা হয় একান্তর দ্বিবন্ধন, মানে পরপর একটা করে একক বন্ধন আবার একটা করে দ্বিবন্ধন, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের একান্তর দ্বিবন্ধন। সো এটা আমাদের বেনজিনের ক্ষেত্রে কিভাবে হয় এটা আমরা দেখবো। আচ্ছা বেনজিনের সংকেত এবং এই যে আমাদের বেনজিনের যে আমাদের গাঠনিক আচ্ছা যে চিত্রটা ওইটা আমাদের জানতে হবে। সো কার্বন, সো বেনজিনে আমাদের 6টা কার্বন থাকে এবং 6টা কার্বন দেখ এইভাবে যুক্ত থাকবে।
আচ্ছা, আমরা তো এখানে সবগুলা সিঙ্গেল বন্ড দিলাম, বাট সবগুলা এখানে সিঙ্গেল বন্ড তো হবে না, আমাদের একান্ত দ্বিবন্ধন থাকবে। তো আমরা যদি এইখানে যদি আমরা যদি এই প্রান্ত থেকে শুরু করি, আমরা যদি এই প্রান্তের দিকে আসি, দেখ প্রথমে একটা সিঙ্গেল বন্ড, তারপরে একটা পড়ে যাবে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে পড়বে ডাবল বন্ড। তাহলে তুই এখানে দেখ, তাহলে ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড একটা করে পরপর আছে। তো এই জিনিসটাকেই আমরা বলবো যে একান্তর দ্বিবন্ধন। তাহলে বেনজিনে আমাদের কি থাকে? একান্তর দ্বিবন্ধন থাকে। সো এটা হচ্ছে আমাদের বেনজিনের স্ট্রাকচার। এখন এখন এইখানে দেখ, এখন আমাদের দেখ প্রতিটা কার্বনেরই ৩টা করে হাত আছে। তাহলে আমাদের সব কার্বন একটা এক্সট্রা করে হাত পাবে। সো আমাদের হচ্ছে এইরকম। তাহলে এইখানে তাহলে সবার হচ্ছে আমাদের একটা করে হাইড্রোজেন এইখানে এখানে বসবে। আচ্ছা, এখন আশা করি বুঝছিস, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে CH HC HC CH CH এবং আমাদের এইখানে ডাবল বন্ড, এইখানে ডাবল বন্ড, এইখানে ডাবল বন্ড। আচ্ছা, এখন এইখানে তোর যে সবসময় এইসব জায়গাতে ডাবল বন্ড হইতে হবে এটা ম্যান্ডাটরি না। দেখ এইখানে আমাদের এইটা এইরকম করেও তুই লিখতে পারিস, কোনো সমস্যাই নাই। এই যে দেখ এইখানে, এখন যদি তুই এইখান থেকে ডাবল বন্ড দেওয়া শুরু করিস কোনো সমস্যা নেই, তাহলে একটা এরায় এইখানে একটা ডাবল বন্ড আসবে, এইখানে একটা ডাবল বন্ড যাবে। তো এটা যে কোনো একভাবে লিখতে পারিস এবং এদের আমাদের একই হবে। এখানে আমাদের প্রতিটা কার্বনেরই ৩টা করে হাত, তাহলে একটা এক্সট্রা করে হাতে আমাদের হাইড্রোজেন বসে যাবে। তো এটা হচ্ছে আমাদের বেনজিনের সংকেত এবং এটা হচ্ছে আমাদের কি বলে, এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার এবং এটা আমাদের জানতে হবে। এবং বেনজিন আমাদের এইভাবে লেখা হয় হেক্সাগোনাল শেপ দিয়ে, মানে হেক্সাগোনাল শেপ বলতে ষড়ভুজ আর কি। সো এইখানে একটা ডাবল বন্ড, মানে এই যে আমাদের এই চিত্র অনুযায়ী এইখানে একটা ডাবল বন্ড, এইখানে একটা ডাবল বন্ড, এইখানে একটা ডাবল বন্ড। এইটা হচ্ছে আমাদের বেনজিনের, এটাও একটা স্ট্রাকচার, এটাও একটা স্ট্রাকচার এবং আমাদের এই যে সবগুলা শীর্ষবিন্দুতেই একটা করে কার্বন আছে। এই যে আমাদের এখানে 6টা শীর্ষবিন্দু, 6টা শীর্ষবিন্দুতে একটা করে কার্বন আছে। তো এই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে। সো এটা গেল আমাদের বেনজিন। আচ্ছা, তো আমাদের বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এটা মাথায় রাখবি। এরপরে আসে আমাদের ন্যাপথলিন। আচ্ছা, ন্যাপথলিন হচ্ছে যে আমাদের এইরকম, এই যে এইখানে কার্বন, 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 কার্বন। আচ্ছা, তো এখন আমাদের এই যে দুইটা, এইখানে দুইটা বেনজিন আমাদের পাশাপাশি হয়ে যাবে। তাহলে এইখানে একটা কার্বন এর সাথে, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন। তো এইটা হচ্ছে আমাদের ন্যাপথলিন। এখন আমাদের এই যে একান্তর দ্বিবন্ধনটা দেয়া লাগবে। সো আমরা একান্তর দ্বিবন্ধনটা আমরা যে কোনো এক জায়গা থেকেই শুরু করতে পারি। আচ্ছা, আমরা যদি এইখান থেকে শুরু করি তাহলে এইখানে দ্বিবন্ধন প্রথম বেনজিনের ক্ষেত্রে, তাহলে এইখানে একটা দ্বিবন্ধন আসবে, এটা পার হয়ে এইখানে একটা দ্বিবন্ধন আসবে। সেম ভাবে এইখানে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এইটা পার হয়ে আমাদের এইখানে একটা দ্বিবন্ধন আসবে এবং এটা পার হয়ে এইখানে একটা দ্বিবন্ধন আসবে। আচ্ছা, তো দেখ যে আমাদের এই কার্বনের মানে একটা কার্বনের সাথে দুইটা দ্বিবন্ধন কিন্তু দেয়া যাবে না। সো এইখানে তুই তুই যে ভাবতে পারিস যে আমাদের এই যে দেখ, আমি তোকে এটা বুঝাই। আচ্ছা, তুই এখানে ভাবতে পারিস যে এইখানে আমাদের এই কার্বনটাতে তো দ্বিবন্ধন আছে, এইখানে একক বন্ধন। তো আবার এটা পার হয়ে আমরা এই যে এই জায়গাতে একটা দ্বিবন্ধন কেন দিলাম না? কারণ এই কার্বনের সাথে অলরেডি একটা দ্বিবন্ধন আছে, তো এইখানে দ্বিবন্ধন দেওয়া যাবে না। মানে এখানে একটা কার্বনের সাথে দুইটা দ্বিবন্ধন হবে না, সেইটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখ এই সেম ভাবে এখানে সবগুলা কার্বনেরই আমাদের এই 3টা করে হাত হয়ে গেছে। তো আমরা এখানে একটা করে হাইড্রোজেন দেবো এক্সট্রা। তো এইখানে হাইড্রোজেন, এখানে সবগুলাতে আমাদের হাইড্রোজেন বসবে। সো না, এটার আমাদের 4টা হয়ে গেছে এবং আমাদের এই যে মাঝখানে দুইটারই 4টা, সো এখানে হাইড্রোজেন হবে না।
এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন। তাহলে এটা আমাদের এইখানে গুণে দেখ, এটা হবে C10H8। সো এটা হচ্ছে আমাদের ন্যাপথলিনের সংকেত। তো বেনজিন এবং ন্যাপথলিনের এগুলো আমাদের মনে রাখতে হবে। এবং আমরা যদি এই যে ন্যাপথলিনের এই চিত্রটা যদি আমরা হেক্সাগোনাল শেপ দিয়ে আঁকি, তাহলে আমাদের এটা হবে এরকম। তাহলে দেখ, আমাদের এইখানে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এইখানে দ্বিবন্ধন দিলে আমাদের এইখানে একটা দ্বিবন্ধন চলে আসবে। তাহলে এরপরে আমাদের আহ এইটাতে একটা চলে আসবে, মানে প্রথম বেনজিনের ক্ষেত্রে। তাহলে এইটাতে দিলে আমাদের এইখানে দেয়া যাবে না, এইটাতে থাকলে এইখানে দেয়া যাবে না। তাহলে আমাদের হবে কোথায়? আরেকটা হবে আমাদের আহ এই যে এই জায়গাতে একটা হবে, আর এইটা আবার একটা পার করে এই জায়গাতে একটা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যাপথলিন, আর এটা হচ্ছে বেনজিন। তো এই জিনিসগুলা মাথায় রাখবি। তো এটা হচ্ছে আমাদের ন্যাপথলিন। এই সংকেতগুলা বারবার প্র্যাকটিস করবি, তাহলে এগুলা ন্যাপথলিন, তাহলে এগুলো আমাদের মাথায় থাকবে এবং এগুলো পরীক্ষাতে কিন্তু আসবে। আচ্ছা, তো আমাদের বেনজিন এবং এগুলো হচ্ছে আমাদের আচ্ছা সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত। আচ্ছা, যেমন আমাদের অ্যালকিন শ্রেণীর সকল যৌগের, দেখ যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। এই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমাদের অ্যালকেন শ্রেণীর সকল সদস্যের সাধারণ সংকেত একটা, অ্যালকিন শ্রেণীর সকল সদস্যের সাধারণ সংকেত একটা, তারপরে আমাদের অ্যালকাইন শ্রেণীর সকল সদস্যের সাধারণ সংকেত একটা, এরপরে আমাদের অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, আমাদের জৈব অ্যাসিড বা এটাকে আমরা সংক্ষেপে বলি যে কার্বক্সিলিক অ্যাসিড, এদের আমাদের একটা করে সাধারণ সংকেত আছে। তো সাধারণ সংকেত দ্বারা আমাদের পুরো একটা সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে প্রকাশ করা হয়। আচ্ছা, যেমন আমাদের এখানে এই যে আমাদের এখানে বলে দিছে যে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগ সকল যৌগকে CnH2n+2 দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো তাহলে আমাদের এই যে তাহলে দেখ, তাহলে তোকে যদি জিজ্ঞেস করে যে আমাদের আহ নিচের কোনগুলো সমগোত্রীয় শ্রেণী, তো ধরছে তোকে ধরছে আমাদের চারটা অপশন দিয়ে দিল। চারটা অপশনের মধ্যে, না না, চারটা অপশন ওইভাবে দিয়ে দিবে না। ধর তোকে এইরকম একটা প্রশ্ন দিল যে আমাদের এইখানে দিল মিথেন, এইখানে দিল আমাদের ইথেন, তারপর এইখানে দিল আমাদের ধর যে ইথিন, আর এইখানে দিল আমাদের বিউটিন। আচ্ছা, এবং এইখানে দিল ধর যে মিথেন, এবং এইখানে দিল আমাদের ধর যে এই যে প্রোপিন। তাহলে তোকে জিজ্ঞেস করলো যে কোনটা সঠিক, 1 2, 1 3 নাকি 2 3, এবং তোকে জিজ্ঞেস করছে যে কোনগুলো সমগোত্রীয় শ্রেণী। তাহলে এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের কোনগুলো সমগোত্রীয় শ্রেণী। তাহলে আমাদের এখানে কোনটা সমগোত্রীয় শ্রেণী হবে? দেখ, এই দুইটাই অ্যালকিন, তাহলে এইটা আমাদের সমগোত্রীয় শ্রেণী হবে। এই দুইটাই অ্যালকিন, এই দুইটা সমগোত্রীয় শ্রেণী হবে। বাট এইখানে একটা অ্যালকেন আর একটা অ্যালকিন, তাহলে এটা সমগোত্রীয় শ্রেণী হবে না। তো সমগোত্রীয় শ্রেণী কি আশা করি বুঝছিস। এবং একটা জিনিস খেয়াল কর যে আমাদের সমগোত্রীয় শ্রেণীর, দেখ আমাদের এইটা কি, এটা হচ্ছে আমাদের অ্যালকেনের, সরি অ্যালকিন এবং C3H6, এটা হচ্ছে আমাদের অ্যালকিন। আচ্ছা, অ্যালকিন। এবং আমরা যদি অ্যালকিনের ক্ষেত্রে লিখি C2H6, এবং এটা হবে আমাদের C3H8। এটা আমাদের কি, এটা হচ্ছে অ্যালকেন। আচ্ছা, এখন এই যে আমাদের C3 থেকে CH2 বিয়োগ করতো, মানে C3H6 থেকে C2H4, মানে আমাদের একটা সমগোত্রীয় শ্রেণীর পরপর দুইটা যৌগের আমাদের মধ্যে কি পার্থক্য থাকে। এখানে কার্বন কয়টা, 3টে থেকে 2টা বাদ দিলে একটা, হাইড্রোজেন 6টা থেকে 4টা বাদ দিলে 2টা, তার মানে কি থাকে CH2। আবার আমরা যদি অ্যালকিনের ক্ষেত্রে যদি দেখি C3H8, C2H6, এটা আমাদের অ্যালকিনের ক্ষেত্রে। তাহলে দেখ এইখানে আমাদের সেম ভাবে
H2 আসতেছে। এবং আমরা যদি অ্যালকাইনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে অ্যালকাইনের ৩টা হলে হবে ৩ দোগুণ ৬ - ২ তার মানে ৪। আবার ২টা হলে কি হবে? C2H2, আমরা এগুলো কিন্তু পড়ে আসছি। সেম ভাবে দেখ এইখানেও CH2 হয়। তার মানে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি ২টা যৌগের মধ্যে CH2 মূলকের পার্থক্য থাকে। এটা তোদের বইয়ে হয়তো লেখা নাই। আচ্ছা যাই হোক। এটা মাথায় রাখবি যে আমাদের সমগোত্রীয় শ্রেণীর মানে যে কোনো সমগোত্রীয় শ্রেণী হোক না কেন, যে কোনো সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি ২টা যৌগের মধ্যে CH2 মূলকের পার্থক্য থাকে। এবং একে বলা হয় মিথিলিন মূলক। তাহলে আমাদের প্রতিটা সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি ২টা যৌগের মধ্যে আমাদের মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এইটা মনে রাখবি। আচ্ছা তাহলে তাহলে সমগোত্রীয় শ্রেণী কি, এবং আশা করি এগুলো বুঝতে পারছিস। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে যে আমরা তো এই যে একটু আগেই তো দেখলাম যে আমাদের অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, তো নামকরণ এবং এগুলা আমাদের যা যা যাবতীয় আছে তোকে এগুলা আমাদের শিখাইছি। আচ্ছা এরপরে আমাদের যেটা এই যে জানতে হবে, তো আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন কি এবং অ্যালকেনের নামকরণও আমাদের কিভাবে হয় আমরা এটা দেখে আসলাম। আচ্ছা, তো এরপরে আছে আমরা যদি এগুলা যদি আমরা শিখে থাকি তাহলে দ্বারা আমি এইখান থেকে এগুলো রিমুভ করে দিই, কারণ আমরা তো এগুলো অলরেডি পড়ছি। আচ্ছা, তো আমাদের আমাদের এখন যেটা জানতে হবে এটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল অ্যালকাইল মূলক তো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে বা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাইলে যে মূলকের সৃষ্টি হয় আমরা সেটাকে বলবো অ্যালকাইল মূলক। আচ্ছা, ওয়েট, অ্যালকাইল মূলক নামের শেষে এন যুক্ত করে আইল, তাহলে অ্যালকাইল হচ্ছে যে মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল। আচ্ছা তাহলে আমাদের অ্যালকাইল মূলক হচ্ছে যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে এগুলা সংজ্ঞা কিন্তু একদম মানে একুরেটলি লিখতে হবে। একটি হাইড্রোজেন অপসারণ করলে হাইড্রোজেনের যোজনী কত? ১। তো হাইড্রোজেন অপসারণ করলে এই মৌলটার আমাদের চার্জ হবে কত, মানে চার্জ বা যোজনী ১ হয়ে যাবে না? তো অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। আচ্ছা, তো আমরা এটার সঙ্গে আচ্ছা, তো অ্যালকাইল মূলকে আমাদের অ্যালকেনের নাম কি ছিল? অ্যালকেনের নাম ধর আমাদের যে একটা কার্বন হলে কি হয়তো মিথের শেষে এন যুক্ত করলে হতো মিথাইন, সরি মিথেন। তো অ্যালকাইল মূলকের ক্ষেত্রে আমাদের সেম ভাবে আমাদের জয়টা ধর যে আমাদের কার্বন থাকবে একটা কার্বন। আচ্ছা আমি তোকে এটা লিখে বুঝাই, তাহলে এখানে ধর যে CH4, এটার আমাদের নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। আচ্ছা, এখন আমরা যদি এটাকে অ্যালকাইল মূলক যদি বানাইতে চাই তাহলে এখানে আমাদের কি হবে? একটা হাইড্রোজেনকে সরাই দিতে হবে, তাহলে কি হবে? CH3। এখন এইখানে খেয়াল করে, এখন এখানে কার্বনের হাত এখানে কয়টা এই পূর্ণ আছে? ৩টা। আর একটা হাত আমাদের ফাঁকা আছে, এই একটা হাত এইভাবে লিখে দিতে হয়, এই যে এইভাবে একটা, এটা হচ্ছে বন্ধন, এটা হচ্ছে কার্বনে যে এক্সট্রা যেটা ফাঁকা থাকবে এটা হচ্ছে। তাহলে দেখ, এবং আমাদের অ্যালকাইল মূলকের নাম লেখার জন্য সেম ভাবে
এখন আমাদের নামের শেষে আইল যুক্ত হবে, আইল। তাহলে মিথের সাথে আইল যুক্ত হলে কি হবে? মিথাইল। সো এইখানে আমাদের নামের শেষে আছে, দাঁড়া আমি লিখে দেই, নামের শেষে আইল যুক্ত হয়। তাহলে এখানে আমাদের নামের শেষে কি যুক্ত হবে? আইল। তাহলে এটা কি হবে? মিথাইল। আচ্ছা, এখন আমরা যদি ইথাইল লিখতে চাই, তো আমাদের ইথেনের সংকেত কি? মিথেন, ইথেন, ইথেন হচ্ছে C2H6। তাহলে এখানে কি হবে? C2H5। এবং কার্বনের যে একটা এক্সট্রা হাত যে ফাঁকা থাকবে, হাইড্রোজেন চলে যাওয়া, এটা এখানে এভাবে লিখে দিতে হবে। তাহলে এর নাম কি হবে? আমাদের ইথাইল একটা যুক্ত হবে। এরপরে আমাদের এই যে আমাদের প্রোপেন কি? C3H8। তাহলে এটা কি হবে? C3H7 একটা হাত ফাঁকা। তাহলে এটা আমাদের কি হবে? প্রোপাইল। সেম ভাবে বিউটাইল, পেন্টাইল এখন আশা করি লিখতে পারবে। এবং আমাদের অ্যালকাইল মূলক সমূহকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই যে আর একটা একটা বন্ধন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এইখানে আর একটা বন্ধন, এইটা এটা মানে কি? এটা একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকে আমাদের তাহলে আমাদের এখানে ধর যে কার্বন দুইটা আছে, হাইড্রোজেন এই হাইড্রোজেন পাঁচটা আছে, এইটা তাহলে আমাদের এটা কি হবে? মিথাইল। এর সাথে যদি আমরা একটা হাইড্রোজেন লিখে দেই, তাহলে এটা আমাদের তাহলে এটা আমাদের ঘুরে ফিরে C2H6 হয়ে গেল না? এই যে আর তো আমাদের মিথাইল মূলক, এইখানে একটা হাইড্রোজেনের শর্ট আছে। তো আমাদের এর যে আমাদের ফাঁকা হাতটা আছে, সেইখানে আমরা যদি একটা হাইড্রোজেন লিখে দেই, তাহলে এ আমাদের এখন তাহলে আমাদের কিসের মতো হয়ে যাবে? হাইড্রোজেন পরিপূর্ণ হয়ে গেলে এ আমাদের অ্যালকেনের মতো হয়ে যাবে না? তাহলে আর এইচ কে আমরা বলতেছি অ্যালকেন। সো অ্যালকেনকে আমরা আর এইচ দ্বারা লিখতে পারি, এবং আর কে শুধুমাত্র অ্যালকাইল মূলক বলা হয়। আচ্ছা, তো এখন আমাদের এর সাধারণ সংকেত কি হবে? অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত যদি CnH2n+2 হয়, তার মানে অ্যালকেনে আমাদের হাইড্রোজেন সংখ্যা কত? দেখ, CnH2n+2। আর অ্যালকাইলে হাইড্রোজেন সংখ্যা কম হবে না? তাহলে অ্যালকাইলে সাধারণ সংকেত কি হবে? কার্বন সংখ্যা তো ঠিকই আছে, হাইড্রোজেন সংখ্যা একটা কম হবে। তাহলে 2n+2 - 1, তাহলে এখানে হবে +1। এটা হচ্ছে আমাদের অ্যালকাইলে সাধারণ সংকেত। আশা করি এটা বুঝছিস, কারণ এইখানে আমাদের একটা হাইড্রোজেন কম, আর তো অন্য কিছু না। তো আমাদের অ্যালকাইল নিয়ে আশা করি বুঝছিস, এবং এগুলোর নামকরণ এবং আরএইচ যে আমাদের অ্যালকেন লিখতে পারি, কারণ আর এর সাথে একটা হাইড্রোজেন যোগ করলে এটা মূলত আমাদের অ্যালকেনের মতোই হবে। আচ্ছা, তো আমরা এগুলো পড়লাম। এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের অ্যালকেনের প্রস্তুতি। তো এই জিনিসগুলো আমাদের সৃজনশীলের জন্য এইগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এগুলা হচ্ছে আমাদের সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমাদের আমাদের প্রথম এই প্রস্তুতি হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। আচ্ছা, তো এগুলো আমাদের মনে রাখতে হবে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয়। এখানে তাপমাত্রা এবং প্রভাবক দুইটাই মুখস্থ থাকতে হবে, এবং এগুলা বিক্রিয়াতে আমাদের বোঝার কিছু নাই, এগুলো আমাদের মুখস্থই রাখতে হবে। তাহলে এইখানে নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে তাপমাত্রা উত্তপ্ত করলে সরি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে এখানে হবে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে
আমাদের কি উৎপন্ন হবে? মিথেন এবং পানি উৎপন্ন হয়। মিথেন ও পানি উৎপন্ন হয়। আবার বলতেছি এখানে প্রভাবক এবং তাপমাত্রা মুখস্থ রাখতে হবে, কারণ এইখানে তোর ইচ্ছা মতো তাপমাত্রা লেখা যাবে না, কিন্তু এখানে যেটা আছে সেইটাই লিখতে হবে। এমন এইখানে প্রশ্ন কিভাবে আসতে পারে বলি, ধর যে তোকে উদ্দীপকে এমন একটা জিনিস দিয়ে দিল যে যেইটা আমাদের বুঝায় যে কার্বন ডাই অক্সাইড, তো এটা আমাদের বুঝায় যে এই জিনিসটা কার্বন ডাই অক্সাইড। তো তোকে বললো যে উক্ত জিনিসটি থেকে আমাদের অ্যালকেন প্রস্তুতি ব্যাখ্যা করো। তাহলে তো এই জিনিসটা অবশ্যই, এগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে যে কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন উৎপন্ন করব। তাহলে এখানে আমাদের কি হবে, এইখানে আছে কার্বন ডাই অক্সাইড, এর সাথে কাকে উত্তপ্ত করব? হাইড্রোজেনকে। এবং আমাদের এইখানে তাপমাত্রা হচ্ছে 250 এবং প্রভাবক হচ্ছে আমাদের নিকেল। তাহলে এইখানে নিকেল প্রভাবক এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কি হবে আমাদের? মিথেন এবং পানি। তাহলে হাইড্রোজেন এইখানে কয়টা আছে? 6টা। তাহলে আমাদের ডান দিকে আছে 2টা। আমরা যদি এখানে 3 দেই তাহলে 3 দুগুণ 6। আবার অক্সিজেন আছে এখানে একটা, এইখানে আচ্ছা দেখ, অক্সিজেন আমাদের বাম দিকে 2টা, আমরা এইখানে 2 দিলে হাইড্রোজেন হয়ে যাবে 2 দুগুণ 4, 4 4 8, তাহলে এখানে হয়ে যাবে 4। আর কার্বন একটা একটা ঠিক আছে, হ্যাঁ এটা আমাদের সমতা। সো এটা হচ্ছে আমাদের বিক্রিয়া এবং সমতা সহ এগুলা লিখে দিবি। অ্যালকিন এবং অ্যালকাইন থেকে এইটা হচ্ছে আমাদের নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এটা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন এবং ইথাইনের সাথে হাইড্রোজেনকে উত্তপ্ত করলে আমাদের ইথেন উৎপন্ন হয়। তো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং এইটাই আমাদের পরীক্ষাতে আমাদের বেশি আসে। তো তোকে আমাদের প্রশ্ন করতে পারে যে অ্যালকাইন থেকে অ্যালকেন অ্যালকেন প্রস্তুত বিক্রিয়া দেখাও, অথবা অ্যালকিন থেকে অ্যালকেনের প্রস্তুতি ব্যাখ্যা করো। তখন কিন্তু এই জিনিসগুলা আমাদের লিখতে হবে। আচ্ছা, তো নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাপমাত্রা ইথিন এবং ইথাইনকে হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে, তো হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে আমাদের কি উৎপন্ন হবে? অ্যালকেন। অ্যালকেন উৎপন্ন হয়। তো এইখানে আমাদের এই যে এইখানে মূলত ইথিনকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে ইথেন পাবো, ইথাইনকে উত্তপ্ত করলে আমরা ইথেনই পাবো। তাহলে আমরা আমরা প্রথমে দেখি যে ইথিন থেকে ইথাইন, তো আমাদের ইথিন আমরা জানি CH2CH, এর সাথে আমরা যদি হাইড্রোজেন কে উত্তপ্ত করি, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমাদের উৎপন্ন হয়ে যাবে ইথিন। তাহলে ডাবল বন্ডটা ভেঙে এখানে সিঙ্গেল বন্ড এবং 2টা হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে ইথাইন আমরা জানি CH এবং এর আর একটা নাম তোকে বলছিলাম এসিটিলিন। আচ্ছা, সেম ভাবে নিকেল এইখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইখানে হয়ে যাবে আমাদের ইথেন। আচ্ছা দেখ, এইখানে আমাদের বাম দিকে 4টা হাইড্রোজেন, সো আমরা এটি সমতা করার জন্য এখানে 2 দিয়ে দেবো, কারণ এই যে ইথাইনে তো সমতা করার কিছু নাই, ওটা তো যা আছে আমাদের তাই থাকবে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা কি এইখানে ধরবে? আচ্ছা, এটা এখানে হবে না, দাঁড়া এটা আমরা নতুন পেজে নিয়ে যাই। হ্যাঁ, এরপরে আমাদের যে থার্ড ওয়েটা, এটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আছে দ্বারা লিখি, এটা হচ্ছে এটাও কিন্তু পরীক্ষায় অনেকবারই আসে, তো এটা সিকিউ সলভ করতে গেলেই বুঝতে পারবি। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমাদের
মূলত আমাদের যে ইথানোয়িক অ্যাসিডের সাথে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে আমাদের সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হয়। সো এটা হচ্ছে আমাদের প্রথমে, এটার নাম ইথানোয়িক অ্যাসিড। এটা এখনই জানার কথা না, তবে এটা জানার কথা। আমরা যখন অ্যাসিড ক্ষারক সমতা পড়ছি তখন এটা ছিল আমাদের একটা দুর্বল অ্যাসিড। সো এটার নাম ছিল আমাদের ইথানোয়িক অ্যাসিড। এর সাথে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব, তো দেখ এটা হচ্ছে আমাদের ক্ষার, সরি, আরে উল্টাপাল্টা কি বলতেছি, এটা হচ্ছে আমাদের অ্যাসিড এবং এইটা হচ্ছে আমাদের ক্ষার। এবং আমরা তাহলে আমরা পড়ছিলাম হাইড্রোজেন প্লাস এবং বাকি পুরাটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস, তাহলে এখানে আমাদের লবণটা কি হবে? সোডিয়াম ইথানয়েড, এই যে CH3COO এটা ছিল লবণ প্লাস পানি। সো এই বিক্রিয়াটা আমরা অ্যাসিড ক্ষারক সমতাতেই পড়ছিলাম। সো এইটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, ক্ষার, এবং এই লবণটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। এখন এই লবণটা আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সাহায্য করে। সো এই যে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েড লবণকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা যদি আবার উত্তপ্ত করি, তাহলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। তাহলে হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সংকেত তো এরকম, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমরা সোডিয়াম ইথানয়েডকে, আমি বাংলাটা না লিখে আমি সংকেত দিয়ে লিখে দিই, কারণ বাংলা লিখতে অনেক সময় যায়। সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে, আচ্ছা তুই যখন পরীক্ষায় এগুলো লিখবি তখন এই সবগুলা বাংলায় লিখতে হবে। ক্যালসিয়াম অক্সাইডও বাংলায়, সোডিয়াম ইথানয়েডও বাংলায়, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডও বাংলায়, কারণ এগুলা বাংলায় লিখে তারপরে বিক্রিয়াটা লিখে দিবি। আচ্ছা, তো বাংলায় লিখলে আমাদের সৃজনশীলটা একটু বড় দেখাবে, একটু মার্জিত দেখাবে, তখন আমাদের পুরোপুরি নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে এখানে আমাদের কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। সো মিথেন ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এবং এটা সংজ্ঞাও কিন্তু চলে আসতে পারে। একে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি লাগবে? এই সোডিয়াম ইথানয়েড লবণটা, তাহলে C3COO এবং এরপরে আছে আমাদের কি, এরপরে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করব কার উপস্থিতিতে? এখানে আমাদের প্রভাবক কে? ক্যালসিয়াম অক্সাইড, এবং এখানে হিট দেওয়া লাগবে, এখানে হিটের চিহ্ন। তাহলে আমাদের এখানে কি কি উৎপন্ন হবে? মিথেন এবং সোডিয়াম কার্বনেট। আচ্ছা, সো মিথেন এবং সোডিয়াম কার্বনেট, সো এটাই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমাদের কি হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা অ্যালকেন এভাবে উৎপন্ন করতে পারবো। তাহলে আমাদের অ্যালকেন প্রস্তুতির তিনটা জিনিস আমরা পড়লাম। একটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড থেকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায়, আর একটা আমাদের অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে, দুইটারই প্রভাবক ছিল নিকেল, এবং আমাদের এখানে তাপমাত্রা একটা ছিল 250, একটা ছিল 180 থেকে 280। আর এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তাপমাত্রা এভাবে দেয়া নাই, কিন্তু হিট দেয়া লাগবে, এবং আমাদের এখানে প্রভাবক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে, হ্যাঁ, এরপরে অ্যালকেনের ধর্ম, অ্যালকেনের ভৌত ধর্ম হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। কার্বন সংখ্যার পরিবর্তন হলে ভৌত অবস্থার পরিবর্তন হয়। 1 থেকে 4 এই কার্বন সংখ্যাগুলোর স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, এগুলা মুখস্থ রাখবে, এগুলাতে আমাদের বোঝার কিছু নাই, এগুলো আমাদের গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে আমাদের যেগুলা কার্বন সংখ্যা হচ্ছে 1 থেকে 4, এইগুলো হচ্ছে আমাদের গ্যাস। আচ্ছা, এরপরে 5 থেকে 15 এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে, বলে এগুলো তরল অবস্থায় থাকে। তাহলে কার্বন 5 থেকে 15 হলে এইগুলা হচ্ছে আমাদের লিকুইড বা
তরল। এরপরে হাইড্রোকার্বন, আমাদের কার্বন সংখ্যা যদি 16 থেকে বেশি হয় তাহলে কার্বন সংখ্যা যদি আমাদের 16 থেকে বেশি হয় তাহলে এটা হবে আমাদের সলিড বা কঠিন। সো এইগুলা মনে রাখবি। আচ্ছা, এরপরে রাসায়নিক ধর্ম। অ্যালকেন সমূহ আমাদের রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। এগুলো সাধারণ অবস্থায় অ্যাসিড, ক্ষারক, জারক, বিজারকের সাথে বিক্রিয়া করে না। তারপরে এরা কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আমরা দেখি। এটা হচ্ছে আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া বা অতিবেগুনি, এই মানে অতিবেগুনি রশ্মির প্রভাবে এগুলো আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। আর একটা হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। সো এই দুইটা বিক্রিয়া, তবে এই বিক্রিয়াটা আমাদের সবচেয়ে বেশি আছে। এই যে আমাদের ক্লোরিনের সাথে যে বিক্রিয়াটা আছে এটাই আমাদের সবচেয়ে বেশি আসে, এবং এই বিক্রিয়াটা আমাদের একটু চেইন রিয়াকশন বা এটা আমাদের এই ধাপে ধাপে হয়। সো এটা হচ্ছে আলট্রা ভায়োলেট রে বা ইউভি রে, বা এটাকে আমরা বলি অতিবেগুনি রশ্মি। তো আমাদের ইউভি আলোর উপস্থিতিতে বা ইউভি রশ্মি বলতে পারিস, ইউভি রশ্মির উপস্থিতিতে আমাদের মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়। সো এই বিক্রিয়াটা আমাদের 4 ধাপে হয়। মিথেনের সাথে আমাদের ক্লোরিন মিশ্রিত করলে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়। সো ক্লোরিন মিশ্রিত করলে আমাদের কি উৎপন্ন হবে? টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন হয়। আচ্ছা, তো দেখ এইখানে আমাদের ইউভি রশ্মি, আমরা প্রথমে মিথেনের সাথে কি দিব? ক্লোরিন। এইখানে আমাদের প্রভাবক হচ্ছে ইউভি রে। আচ্ছা, তো এইখানে হবে আমাদের CH3, মানে একটা হাইড্রোজেনকে সরায়ে একটা ক্লোরিন বসবে এবং ওই হাইড্রোজেন এবং আর একটা ক্লোরিন মিলে HCl তৈরি করবে। এইটার নাম হচ্ছে আমাদের একটা ক্লোরিন, যেহেতু এটার নাম হচ্ছে আমাদের ক্লোরোমিথেন। ওকে, এরপরে এই যে ক্লোরোমিথেনের সাথে আবার Cl2 বিক্রিয়া করবে ইউভি রশ্মির প্রভাবে। এইখান থেকে আরো একটা হাইড্রোজেন সরায় আরো একটা ক্লোরিন বসবে। তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন হবে দুইটা, তাহলে ক্লোরিন হবে দুইটা। ওই হাইড্রোজেনটা এইখানকার আরেকটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে। এইখানে আমাদের ক্লোরিন কয়টা? দুইটা। সো এর নাম হচ্ছে আমাদের ডাইক্লোরোমিথেন। এখন সেম ভাবে ডাইক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবে। বিক্রিয়া করে আরো একটা হাইড্রোজেনকে সরায়, তাহলে হাইড্রোজেন থাকবে একটা, ক্লোরিন আরো একটা বসবে, তাহলে ক্লোরিন হবে তিনটা এবং ICl তৈরি হবে। এটা কি? এটা আমাদের ট্রাইক্লোরোমিথেন। আচ্ছা, এটা একটু বাংলিশে লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাইক্লোরোমিথেন। এখন আবার ট্রাইক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবে। ক্লোরিন বিক্রিয়া করে এখানে আমাদের কি হবে? এখানে আবার একটা হাইড্রোজেনকে সরাবে, এখানে হবে CCl4। এখানে কোনো হাইড্রোজেন এখন থাকবে না এবং এখানে হবে HCl। তাহলে এটা আমাদের কি হবে? এখন টেট্রা, চারটা হলে হয় আমাদের টেট্রা। তো এটা হবে আমাদের টেট্রাক্লোরোমিথেন। সো তাহলে আমাদের ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন মিথেনের সাথে বিক্রিয়া করে এই যে আমাদের এই টেট্রাক্লোরোমিথেনটা উৎপন্ন করে, এবং এটা একটা চেইন রিয়াকশন এবং এটা 4 ধাপে সম্পন্ন, এবং 4টা ধাপই এবং কোন কোন যৌগগুলো উৎপন্ন হচ্ছে এগুলো নাম সহ মুখস্থ রাখতে হবে। এরপরে আমাদের দহন বিক্রিয়া। সো দহন বিক্রিয়া মানে কি? দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া আর কি। সো এইখানে আমাদের মিথেনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপশক্তি। সো দহন বিক্রিয়াতে আমাদের তাপশক্তি উৎপন্ন হয় এবং এটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে একটা বিক্রিয়া। আচ্ছা, এই এই তাপশক্তি আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। সো এটা জাস্ট এমনিতে এই মনে রাখবি। তবে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ক্লোরিনের সাথে বিক্রিয়া, এটা আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর সিকিউ এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট? ওই যে অ্যালকেনের আমাদের প্রস্তুতি এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া। আর এই এই অ্যালকেন থেকে এই দুইটা টপিকই আমাদের হচ্ছে যে সিকিউ এর জন্য অনেক বেশি
ইম্পর্টেন্ট। আর অ্যালকেনের নামকরণ তো ভালোভাবে শিখাইছি, বেনজিন, ন্যাপথলিন, আর এই যে আমাদের এই প্রকারভেদ গুলা, এগুলা ভালোভাবে জেনে রাখবো। তো এই ক্লাসটা এখানে থাক।